নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের কাছে অনুষ্ঠান শুরু করব একটা ছোট্ট গল্প দিয়ে। গল্পটা এরকম, সোমা এবং আর্য তাদের বিয়ে হয়েছে 3 বছর হলো। দুজনেই প্রতিষ্ঠিত, দুজনেই নামজাদা কোম্পানিতে কর্মরত। প্রচণ্ড ব্যস্ততা রয়েছে, কিন্তু তবুও তাদের এখন বর্তমান আকাঙ্ক্ষা একটা সুন্দর ফুটফুটে শিশুর। কিন্তু 3 বছর পেরিয়ে যেতে চলেছে, চেষ্টা করেও তারা মা বাবা হতে পারছে না। তারা বুঝতেই পারছে না যে তাদের সমস্যা কোথায়। হ্যাঁ, আমি সোমা আর আর্যর গল্প দিয়ে আজকে এই কথাটা শুরু করলাম, কিন্তু আমি জানি যে আমার দর্শক বন্ধুদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের এই সমস্যা অনেকেই রয়েছে, এবং যারা তাদের সমস্যা রয়েছে এটা অনেকেই বুঝতে পারেন না। এই বিষয়টাকে আমরা বলি বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি। তাহলে আসুন আমরা জেনে নিই যে বন্ধ্যাত্ব কী, কখন আমরা বন্ধ্যাত্ব বলবো, বন্ধ্যাত্বের লক্ষণ আছে কিছু, এবং তার পাশাপাশি বন্ধ্যাত্বের কারণগুলো কী। আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয়, এই বন্ধ্যাত্ব শব্দটার মধ্যে না আমরা অনেক ক্ষেত্রে মহিলাদেরকেই আটকে ফেলি। আমরা কখনো চিন্তাই করি না যে বন্ধ্যাত্বের কারণ কিন্তু পুরুষেরাও হতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে বন্ধ্যাত্বের একটা বিরাট বড় জায়গা রয়েছে। তবে হ্যাঁ, আধুনিক যুগে নানা রকম অত্যাধুনিক চিকিৎসাও রয়েছে, আর সেই জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অঙ্কুরন ফার্টিলিটি সেন্টারে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং আইভিএফ স্পেশালিস্ট ডক্টর দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়কে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের নমস্কার। আপনি যে ব্যাপারটা শুরু করলেন আর কি, প্রধান ব্যাপার হলো ইনফার্টিলিটি। আমরা কখন বলবো একজন দম্পতি তারা ইনফার্টিলিটিতে ভুগছে? আমরা বলি প্রধানত 1 বছর স্বাভাবিকভাবে পিরিয়ড হওয়ার মোটামুটি 12 থেকে 18 দিনের মধ্যে রেগুলার সহবাস করে যদি তারা প্রেগনেন্ট না হতে পারে, তাহলে তাদের আমরা একটা ইনফার্টিলিটির মধ্যে ফেলি। ধরুন 35 বছরের পর তাদের কিন্তু আমরা ওই 1 বছর সময়টা দিই না, তাদের বলি 6 মাস রেগুলারলি ট্রাই করো, তার মধ্যে যদি প্রেগনেন্সি না আসে তখন আমি ইনফার্টিলিটি স্পেশালিস্ট বলবো, আইভিএফ স্পেশালিস্ট নয়, ইনফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করো। এবং ব্যাপারটা কি, বয়সটার কথা কেন আমরা বললাম, কেন বয়সের সঙ্গে মহিলাদের প্রেগনেন্সি আসার সম্ভাবনাটা আস্তে আস্তে কমে। এই ব্যাপারটা খুব পরিষ্কারভাবে জেনে রাখা দরকার আর কি। কোনো মহিলা কিন্তু তার জন্মের পর নতুন করে ডিম তার শরীরে তৈরি হয় না। সে তার মায়ের পেটে যখন থাকে তখন ম্যাক্সিমাম নাম্বার অফ ডিম থাকে। একটা সময় যখন তার পিরিয়ড শুরু হয়, যেটা আমরা মেনার্কি বলি, তখন থেকে তার ডিম রেগুলারলি তৈরি হতে থাকে, এবং ডিম শেষ হয়ে গেলে মেনোপজ মানে পিরিয়ড বন্ধ হয়ে যায়, মানে সেসেশন অফ মেনস্ট্রুয়েশন। তা এই যে সময়টা, এই রিপ্রোডাক্টিভ উইন্ডো বলি আমরা, এই রিপ্রোডাক্টিভ উইন্ডোটা আইডিয়াল হলো 25 থেকে 35। এবার বিভিন্ন কারণে সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে যে মহিলাদের ডিম কিন্তু সময়ের আগে কমে যাচ্ছে। মানে বার্ধক্য আসছে না, কিন্তু তার সন্তান ধারণ করার ক্ষমতাটা কমে যাচ্ছে, এবং এটা সারা পৃথিবীতেই হচ্ছে। কারণটা কি? প্রধান কারণ হলো, আমরা জানি, আপনি বললেন দুজনই প্রতিষ্ঠিত চাকরি করে, স্ট্রেস। এই স্ট্রেস, এই একটা স্বাভাবিক জীবনযাত্রার লিড করা, অনেক সময় যেটা পুরুষদের প্রবলেম হয়, আমরা বলে দিই যান্ত্রিকভাবে যে দেখো এই আজকে তোমার স্ত্রীর ডিম তৈরি হচ্ছে, আজকে চেষ্টা করো, এবং বেচারাদের ওপর কিন্তু এটা অ্যাডিশনাল প্রেশার পড়ে যায়। এটা ঘোড়াকে চাবুক মারার মতন ব্যাপারটা না। কাজেই ওই যে একটা মেলামেশা ব্যাপারটা যে একটা ভালো ব্যাপার, সেটা কিন্তু আমরা একটা যান্ত্রিক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছি, এবং এতে সবচেয়ে বেশি সাফার করে কিন্তু পুরুষেরা। তা কাজেই এর মধ্যে থেকে পুরুষদের একটা ডিপ্রেশন আসে, যেটা কিন্তু খুব সহজে পুরুষরা প্রকাশ করতে পারে না। কাজেই সামগ্রিকভাবে দেখতে গেলে স্ট্রেস। দ্বিতীয়ত ডায়েটারি হ্যাবিটস। সিগারেট খাওয়াটা আগে আমাদের সময় আমরা জানতাম পুরুষেরা খায়, আজকে আমার সেক্টর 5-এ আপনি দেখবেন 50-50। মহিলারাও কিন্তু অনেকটাই এগিয়ে এসছে। দ্বিতীয়ত হলো উইকেন্ড পার্টিস। এখন পার্টিস মানেই হলো দে আর বিগ পার্টিস আর কি। সেখানে এই যে পিপল কনজিউম অ্যালকোহল, এই ব্যাপারটাও কিন্তু একটা ব্যাপারটা আছে। থার্ড হলো ডায়েট।
কি খাচ্ছি কি না খাচ্ছি, ব্যালেন্সড খাবার খাচ্ছি কি না, খাবারের মধ্যে কতটা পেস্টিসাইড ইনসেকটিসাইডস থাকছে, তার সেটা আমাদের মধ্যে কীভাবে এফেক্ট করছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাজেই যে কোনো মহিলা আমার কাছে ফার্স্ট বা পুরুষ একসাথে এলে আমি ফার্স্ট যেটা কাউন্সিল করি, নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করো, একটা ব্যালেন্সড জায়গায় এসো, সিগারেট খাওয়াটা বন্ধ করো, ড্রিঙ্কিং প্যাটার্নটা চেঞ্জ করো, ফ্রেশ ভেজিটেবলস খাও, রিচ ইন ভিটামিনস, এগুলো খাও। আর একটা, আপনি যদি আশেপাশে ঘুরে বেড়ান দেখবেন আজকালকার অল্প বয়সী মেয়েদের কিন্তু একটু স্বাস্থ্যটা ভালোর দিকেই যাচ্ছে। হ্যাঁ, ভালোর দিকে মানে কি, শুধু স্বাস্থ্য ভালো না, তাদের শরীরের মধ্যে একটা মেটাবলিক চেঞ্জ হয়। এই মেটাবলিক চেঞ্জের জন্য তাদের ডিম তৈরি হয় না, যেটা পিসিও নিয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন, পলিসিস্টিক ওভারিজ, ডিম তৈরি হয় না। তবে এর ট্রিটমেন্টটা কিন্তু সবচেয়ে সহজ, যে তাকে বলে দেওয়া, বাবা তুমি এটা করবে, এটা করবে না, একটু এক্সারসাইজ করবে, এই ফ্যাটি খাবার অ্যাভয়েড করবে, শাকসবজি বেশি খাবে, ফল খাবে, মাছ মাংস প্রোটিন খাবে, ওজনটা কমাও, দেখবে ডিম তৈরি হতে আরম্ভ করেছে। আর তাতেও যদি ডিম না তৈরি না হয়, ডিম তৈরি হওয়ার ওষুধ আছে, ডিম তৈরি করার ওষুধ দাও। এবং আমরা যেটা ফার্টিলিটি সেন্টারে করি, আমরা কিন্তু সোনোগ্রাফি করে বলে দিই, দেখো বাবা আজকে তোমার ডিম তৈরি হচ্ছে, আজকে যদি তুমি ট্রাই করো, তোমার প্রেগনেন্সি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা মহিলা ইনফার্টিলিটি মানে ফিমেল কজ অফ ইনফার্টিলিটি নিয়ে প্রচুর আলোচনা হয়, মেলরা কিন্তু এই জায়গায় একটু নেগলেক্টেড, એટલે আলোচনার জায়গা নেগলেক্টেড। কেন নেগলেক্টেড? আমাদের সমাজটা তো পুরুষতান্ত্রিক সমাজ, কোনো পুরুষ মেনে নিতে রাজি হয় না যে তার দোষের জন্য বাচ্চা আসছে না, তার মা মানে শাশুড়ি সে কখনোই মানবে না। কাজী এখন যেটা দেখা যায় 40 to 50% কেস কারণ অফ ইনফার্টিলিটি কিন্তু মেল ফ্যাক্টর পুরুষদের জন্যে। পুরুষদের কি হয়, পুরুষদের হয়তো শুক্রাণুর সংখ্যা ঠিক আছে, কিন্তু সেই শুক্রাণুগুলো কিন্তু কার্যকরী নয়, তাদের গতি নেই। এই যে সহবাসের পর শুক্রাণুটাকে বয়ে সাঁতার কেটে কেটে জরায়ের মধ্যে ঢুকতে হবে, নিয়ে ফ্যালোপিয়ান টিউবে যেতে হবে, যেখানে ডিম বসে আছে তাকে রিসিভ করার জন্যে, অতখানি গতি তার নেই, অতখানি ক্ষমতা তার নেই। এবার কাউন্ট কমে যায়। নেক্সট হলো নর্মাল নাম্বার অফ স্পার্মস। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, আমরা তখন দেখতাম 40 to 60% বলা হতো। প্রতি বছর WHO নতুন একটা রেকমেন্ডেশন বের করে, এখন কিন্তু সেটা 4%-এ দাঁড়িয়েছে, বলেছে 4% হলেই যথেষ্ট। হ্যাঁ, সেইটাও কিন্তু 50% পুরুষদের থাকে না। হ্যাঁ, কারণ সেই একটাই, স্ট্রেস, লাইফস্টাইল, খাবারের হ্যাবিটস, এবং অ্যাজ আ হোল সারা পৃথিবীতে সেমিনাল প্যারামিটার্স খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা অনেককেই দেখি যাদের কোনো শুক্রাণুই নেই। হ্যাঁ, এবার যার জন্য শুক্রাণু নেই মানে স্পার্ম নেই, তখন আমরা বলি, ডাক্তারি পরিভাষায় বলি অ্যাজোস্পার্মিয়া। তাহলে কি মানে একটা হতাশাজনক একটা চরিত্র দিয়ে দেবো যে না বাবা তোমার বাচ্চা হবে না, তুমি ডোনার স্পার্মের দিকে যাও, তা কিন্তু না। ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্সড হয়েছে। আমায় ফার্স্টে দেখতে হবে কি কারণে তার স্পার্ম তৈরি হচ্ছে না। সেইটা স্পার্মটাকে তৈরি করার মেন জায়গা হলো হাইপোথ্যালামাস, আমাদের ব্রেনে একটা জায়গা আছে, সেখান থেকে পিটিউটারি, সেখান থেকে কিছু হরমোন বেরোয় যেটা টেস্টিসে গিয়ে কাজ করে, মানে অন্ডকোষে গিয়ে কাজ করে। তো সেই জায়গায় সেই পাথওয়েতে কোনো গণ্ডগোল হয়েছে কিনা, বা অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া হয়েছে কিনা, স্পার্ম তৈরি হচ্ছে কিন্তু স্পার্মটা বেরোচ্ছে না, সিমেন্ট বেরোচ্ছে, সিমেন্টটা অন্য জায়গায় তৈরি হয়। এই জায়গাটা আবার আপনার কাছে প্রশ্ন আছে যে অনেকের ধারণা যে সিমেন্ট আর স্পার্ম এই দুটোকে অনেকে এক করে ফেলেন, আপনি যদি একটু এই দুটোকে আলাদা করে ক্ল্যারিফাই করেন। এই ব্যাপারটা হলো একটা সেমিনাল ফ্লুইড তৈরি হয়, সেমিনাল ফ্লুইডটা তৈরি হয় একটা জায়গা, তার নাম হলো সেমিনাল ভেসিকলসে। সেই ফ্লুইডটা তৈরি হচ্ছে এবং কিছু আলাদা ডাক্ট গিয়ে গিয়ে স্পার্ম সেইখানে জমা পড়ে, ওই ফ্লুইডের সঙ্গে মিক্স করে সেটাকে টোটাল সিমেন্ট বলা হয়। কিছু কিছু লোকের শুধু ফ্লুইডটা তৈরি হয়, স্পার্মটা তৈরি হয়ে বেরোচ্ছে না, তখন একটা খুব ফ্রুক্টোজ টেস্ট করে দেখা যায় যে তার রাস্তাটা খোলা আছে কিনা। যদি রাস্তা খোলা থাকে তাহলে আমায় অন্য কথা ভাবতে হবে, যদি রাস্তাটা খোলা না থাকে তাহলে আমায় ভাবতে হবে কোথাও অবস্ট্রাকশন আছে। আগেকার কালে মানে অপারেশন করে ওই রাস্তাটাকে মিলিয়ে দেওয়া হতো, রিক্যানালাইজেশন বলা হতো। এখন এই আইভিএফ এসে যাওয়ার পর এগুলো অনেক উন্নত হয়েছে, আমরা স্পার্মটা ডাইরেক্টলি পিক আপ করে নিতে পারি। এবং এখন আইভিএফ এত উন্নত হয়েছে যে
একটা সুস্থ ভালো স্পাম পেলে তাতেই কিন্তু প্রেগনেন্সি আনা যায়। যে ডিমটা আমি ধরে নিলাম এবং ওই সিঙ্গেল স্পামটাকে আমি ডিমের মধ্যে পুশ করলাম, এইটাকে ইক্সি বলা হয়, হ্যাঁ, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এইটা একদম ডাইরেক্টলি ডিমের মধ্যে পুশ করে দিলাম। কাজে একটা পুরুষের যদি কোনো স্পাম না পায়, তাকে যদি আমরা দেখি তার টেস্টিসে স্পাম তৈরি হচ্ছে, ওই টেস্টিস থেকে একটা বা দুটো স্পাম আমরা বের করতে পারলেও তাকে কিন্তু তার নিজের প্রোজেনি, তার বায়োলজিক্যাল ফাদার সে হতে পারবে। চিকিৎসা এত দূরে এগিয়ে গেছে। এর বাইরে কি আছে? এর বাইরে হলো আপনাকে বুঝতে হবে কিছু কিছু অসুখের জন্য প্রথম হিস্ট্রি যেটা নেওয়া উচিত হলো এদের ছোটোবেলায় মামস হয়েছিল কিনা। মামস হলে অনেকের অর্গাইটিস হয়, টেস্টিসটা নষ্ট হয়ে যায়, মহিলাদেরও হয়, মহিলাদের কম হয়, পুরুষদের বেশি হয়। যদি সেই হিস্ট্রি নিয়ে নেওয়া হয় যে একেবারেই টেস্টিস নষ্ট হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি কিছু করা যায় না, তখন আমরা ডোনার স্পাম দিয়ে প্রেগনেন্সি আনার চেষ্টা করি, তখন আইইউআই পদ্ধতিতে যাই। দ্বিতীয়ত হলো যেটা দেখতে হয় তার কোনো হরমোনাল ডিসঅর্ডার আছে কিনা, তার থাইরয়েডের গণ্ডগোল আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার হাইপারটেনশন আছে কিনা, এবং হাইপারটেনশনের জন্য এমন ওষুধ খেতে হয় তার হয়তো সে ঠিক সময় সহবাস করে উঠতে পারছে না। কাজেই হিস্ট্রি টেকিংটা খুব ইম্পর্টেন্ট। এবং এই পুরুষদের পুরুষরা কিন্তু পুরুষত্ব দেখায়, কিন্তু মানসিকভাবে আমি প্র্যাকটিসে দেখেছি মহিলাদের থেকেও কিন্তু পুরুষরা অনেক আগে ভেঙে পড়ে যে আমি একটা পুরুষ, আমি বাবা হতে পারছি না, এটা কিন্তু মেনে নেওয়াটাকে পুরুষদের পক্ষে খুব ডিফিকাল্ট। কাজে সেই সাইকোলজিক্যাল জায়গাটাও কিন্তু আমাদের ডিল করতে হয়, আমাদের বোঝাতে হয় যে না, এটা একটা নর্মাল, অ্যান্ড এইটা পৃথিবীর শেষ নয়। প্রত্যেক দিন মেডিকেল সায়েন্স রিভলভ করছে, নতুন নতুন চিকিৎসা হয়েছে। আমি যখন স্পেশালাইজেশন করছি তখন জানতাম না এত চিকিৎসা আছে, আজকে কিন্তু আমাদের হাতে অনেক চিকিৎসা আছে। কাজে চিকিৎসা থাকা মানে আশার আলোও আছে। কাজেই ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই। এই আবার ডিপ্রেশন চলে এলে মানে আরও প্রবলেম হবে, মানে একটার থেকে একটা দে আর ভেরি ক্লোজলি লিঙ্কড। কাজেই মেল ইনফার্টিলিটি মানে পুরুষদের কারণে বাচ্চা হচ্ছে না, এইটা কিন্তু আন্ডার রেটেড। এইটা কিন্তু একটা বিরাট, আমি যেটা বললাম 40-50%। একটা পেশেন্ট যখন আমাদের কাছে দেখাতে আসে, আমরা শুধু মহিলার পরীক্ষা করি না, সাইড বাই সাইড আমি অ্যাটলিস্ট আমার প্র্যাকটিসে পুরুষকে বলি, তোমায় কিন্তু ছেড়ে দেবো না বাবা, তোমার এই পরীক্ষাটা লাগবে। একদম স্যার, আমি সেই প্রসঙ্গে আরেকবার আপনার কাছে আসছি যে এই যে পুরুষ এবং মহিলাদের পরীক্ষার কথা বললেন, যখন কেউ প্ল্যানিং করছে প্রেগনেন্সির, তো আপনারা প্রাথমিকভাবে তাদের কি কি পরীক্ষা করতে বলেন? বিয়ের আগে মহিলাদের কিছু পরীক্ষা হওয়া দরকার। একটা হলো তার থ্যালাসেমিয়া স্টেটাসটা জানা দরকার, খুব সহজ পরীক্ষা, 700-1000 টাকায় হয় HPLC একটা পরীক্ষা, যে সে থ্যালাসেমিয়া জিনের বাহক কিনা। সে যদি বাহক হয় তাকে এইটা মনে রাখতে হবে আমি যাকে বিয়ে করব সে যেন বাহক না হয়, কারণ দুজনে যদি বাহক হয় তাহলে কিন্তু তাদের 25% চান্স আছে বাচ্চার থ্যালাসেমিয়া অসুখটা হওয়ার। দ্বিতীয়ত হলো একটা রুবেলা পরীক্ষা করতে হয়। রুবেলাটা হলো একটা সহজ অসুখ, মিজলস। বাচ্চার যখন মহিলারা ছোট থাকে তাদের মিজলস ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু দেখা গেছে যে সবার ভ্যাকসিন দিয়ে কিন্তু ইমিউনিটি ডেভেলপ করে না। তাই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন আবার ওই স্কুলে ক্লাস 7 অনওয়ার্ডস আবার মিজলসের ইঞ্জেকশন দিচ্ছে, এটা দেখা গেছে বলে। এবার মিজলসটা কেন ইম্পর্টেন্ট? প্রেগনেন্সির মধ্যে যদি মিজলস হয়, বিকলাঙ্গ বাচ্চা হয়, বাচ্চার হার্টের ডিফেক্ট থাকে, চোখ নষ্ট হয়ে যায়, ব্রেন ডেভেলপ হয় না। কাজে আপনার কাছে এমন একটা অসুখকে রোধ করার জায়গা আছে যেটা আপনি প্রেগনেন্সি নেওয়ার আগে জানতে পারবেন। যদি আপনি দেখেন আপনার রুবেলার এগেনস্টে বা মিজলসের এগেনস্টে অ্যান্টিবডি নেই, তাহলে আপনি আরেকটা ভ্যাকসিন নিয়ে নেবেন, 1 মাস ওয়েট করবেন, তারপর প্রেগনেন্সির জন্য। কাজে এই দুটো জিনিস মাস্ট। এর বাইরে যেটা হলো আমাদের জানতে হয় পিরিয়ড কীরকম হচ্ছে, রেগুলার হচ্ছে কি ইরেগুলার হচ্ছে, তার ওজনটা দেখতে হয়, তার গঠনটা দেখতে হয়। তারপর আমরা সাধারণ যেই পরীক্ষা, একটা থাইরয়েড করা হয়, একটা প্রোল্যাক্টিন করা হয়, এবং একটা ভিটামিন ডি করা হয়। ভিটামিন ডিটার সঙ্গেও পিরিয়ডের একটা বিরাট রিলেশন আছে। আর আমাদের আগে যা ধারণা ছিল, আমরা একটা গ্রীষ্মপ্রধান দেশে থাকি, যথেষ্ট রোদ আছে আমাদের দেশে, হ্যাঁ, আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার কথা না, কিন্তু আমরা এইটা ভুলে যাই যে যতখানি রোদ দরকার, যতখানি সারফেস এরিয়া বডিতে দরকার রোদটা ডাইরেক্টলি পড়ার, ততখানি পড়ে না, কেন আমরা বেশিরভাগ সময় ছায়ায় থাকি। কাজেই মহিলারা এবং পুরুষেরা দুজনেই কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে বসে। তারপর একটা সাধারণ সোনোগ্রাফি করে দেখে নেওয়া তার
জরায়ুর গঠনটা ঠিক আছে কিনা, জরায়ুর ভেতরে কোনো পলিপ আছে কিনা, যেখানে প্রেগনেন্সিটা বেসিক ব্যাপারে। প্রেগনেন্সি কি? প্রেগনেন্সি হলো একটা ডিম, মহিলাদের একটা ওভারি থেকে একটা ডিম তৈরি হলো। ডিমটা তৈরি হওয়ার পর জরায়ুর দুটো পাশে দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে। ফ্যালোপিয়ান টিউবের মুখে ফিঙ্গার আঙুলের মতন ফিমব্রিয়া বলে থাকে। যেই ডিমটা বেরোলো, ফ্যালোপিয়ান টিউবের কাজ হলো একদম ক্রিকেটের ক্যাচ ধরার মতন ডিমটাকে ধরে নেওয়া। এবার ওই ডিমটা আস্তে আস্তে টিউবের মধ্যে আসে। এবার সেই যখন মেলামেশা হচ্ছে, শুক্রাণুটা আমি বললাম ভ্যাজানায় পড়ে, তারপর শুক্রাণুটা আস্তে আস্তে সাঁতার কেটে গিয়ে টিউবের মধ্যে গিয়ে মিলিত হয়ে বাচ্চা তৈরি হয়। এই বাচ্চাটাকে বলা হয় এমব্রয়ো। এবার এই এমব্রয়োটা তার 7 দিনের মধ্যে এসে জরায়ের মধ্যে দানা বাঁধে। সেই জরায়ের মধ্যে দানা বাঁধার জন্য জরায়ের মধ্যে কিন্তু একটা বিছানা তৈরি করে কিছু হরমোন দিয়ে। আইভিএফে আমরা বাইরে থেকে ওষুধ দিয়ে বিছানা তৈরি করি যাতে এমব্রয়ো কষ্ট না পায়। এবার যদি এন্ডোমেট্রিয়ামের মধ্যে, ক্যাভিটির মধ্যে কোনো পলিপ থাকে, সে কিন্তু ওই বাচ্চাকে সহজে দানা বাঁধতে দেয় না। কাজেই আমাদের যেটা মনে রাখতে হবে, আমি যদি একটা পলিপ পাই, আমার প্রেগনেন্সির আগে ওই পলিপটাকে ছোট্ট একটা 5 মিনিটের অপারেশন বের করে নিতে হবে। দ্বিতীয়ত আমায় দেখতে হবে জরায়ের মুখে কোনো ইনফেকশন আছে কিনা, যাতে শুক্রাণু যেগুলো কাজ করতে পারে না। আর একটা খুব যখন এই আলোচনাই হচ্ছে, খুব সাধারণ কথা সবাই বলে, ডাক্তারবাবু মেলামেশার পর না পুরো স্পামটাই যেন বেরিয়ে গেল। হ্যাঁ, এটা খুব সাধারণ ব্যাপার। হ্যাঁ, আমি কি করব? কোমরের তলায় বালিশ দিয়ে থাকবো? মানে আমি যেমনি বলি তাহলে তো বলতাম শীর্ষাসন করে থাকো, তা কিন্তু নয়। ব্যাপারটা হলো যখন সিমেন্টটা ডিসচার্জ হয়, তার মধ্যে থেকে স্পার্মটা আলাদা হয়ে যায়, স্পার্ম্যাটিক ফ্লুইডটা আলাদা হয়ে যায়, স্পার্মটা একটা পেলেটের মতন তৈরি হয়ে যায়, সে ওপরে ভেসে জরায়ের মধ্যে ঢুকে যাচ্ছে, সেমিনাল ফ্লুইড যার কাজ থাকছে না সেটা বেরিয়ে আসছে। কাজেই বেরিয়ে আসা মানে তোমার যে কার্যকরী ইন্টারকোর্স হচ্ছে না তা কিন্তু নয়। আমাদের দেশে দেখুন বেশিরভাগ জায়গায় আমরা খুব পরিষ্কারভাবে আলোচনা করি না। আমাদের স্কুলে সেক্স এডুকেশন বা এইসব নিয়ে আলোচনা করার জায়গা নেই, জায়গা তৈরি হয়নি, কিন্তু এটা দরকার। আমরা যদি পরবর্তী প্রজন্মকে ঠিকমতো শিক্ষিত না করতে পারি, তাহলে কিন্তু এই সোশ্যাল টাবুগুলো আসে। ওই এই বন্ধত্বে ভোগে, ওই বউ অপয়া, ওখানে সাংসারিক ঝামেলা এইগুলো আসবে। এখন যে জায়গায় আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় এইগুলো নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত সব জায়গায়, এবং বিয়ের আগে এই আলোচনাগুলো হওয়া উচিত। হ্যাঁ, বাবা মাদের যুগ চলে গেছে, ইনফ্যাক্ট আমাদের যুগও চলে গেছে। আমাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু অনেক খোলা মনে এগোতে হবে, এবং খোলা মনে এগোলে স্ট্রেস কমে, টেনশন কমে, প্রেগনেন্সির হার বাড়ে। একদম স্যার, আরেকটা বিষয় আমার আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যেটা আপনি বললেন যে অনেকে বলেন যে সহবাস করলাম বা ইন্টারকোর্স করলাম কিন্তু পুরো স্পার্মটাই বেরিয়ে যাচ্ছে। এটাও যেরকম একটা খুব প্র্যাকটিক্যাল বিষয়। অনেক পুরুষ আমাদের ভিডিও লিঙ্কে এসে তারা কমেন্ট বক্সে প্রশ্ন করেন যে তার লিঙ্গ শিথিলতা, এটাও কি একটা বন্ধাত্বের এটা ইরেকটাইল, হ্যাঁ ডেফিনেটলি ইরেকটাইল ডিসফাংশন। এইটা হলো ঠিক সময় তার পেনিস অ্যারাউজড হচ্ছে না, শক্ত হচ্ছে না। এইটার প্রধান কারণ কিন্তু সিগারেট খাওয়া। প্রধান কারণ হলো স্মোকিং। স্মোকিং করলে যেটা হয়, এই যে পেনিসটা শক্ত হয়, পেনিসের মধ্যে তখন ব্লাড ফ্লো বাড়ে, সেই আর্টারিগুলো সরু হয়ে যায়। মানে যেমনি হার্টের আর্টারি সরু হয়ে যায়, তার জন্য হার্ট অ্যাটাক হয়। এই আর্টারি সরু হওয়ার জন্যে তার ইরেকটাইল ডিসফাংশন হয়। এটা কিন্তু খুব কমন। এটা হলো একটা। দ্বিতীয় হলো একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে আমি ঠিক আছি তো, আমি পারবো তো, এই যে পারবো তো, দ্যাট কোয়েশ্চেন মার্ক ইজ দেয়ার। থার্ড হলো কিছু প্রেশারের ওষুধ, কিছু সাইকোলজিক্যাল ওষুধ, যার জন্য ইরেকটাইল ডিসফাংশন হয়। কাজে এইগুলোর ডিটেলড একটা হিস্ট্রি দরকার, এবং এর ওষুধ আছে, ওষুধে ট্রিটমেন্ট করা যায়। যদি ধরুন কিছুই করা গেল না, তখন কি হয়, এদের যদি আমরা ওরমভাবে বলি, এদের কিন্তু স্পার্ম ঠিকমতো থাকে, এদের স্পার্মটা আমরা অন্যভাবে কালেক্ট করে নিয়ে আইইউআই পদ্ধতিতে, আইইউআই মানে ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন, জরায়ুর ভেতরে আমি ভালো স্পার্ম কিছু জরায়ুর ভেতরে পৌঁছে দিচ্ছি। মানে দুটো বাধা, ভ্যাজাইনা সার্ভিক্সের মুখ বাধা পার করে আমি এগিয়ে দিচ্ছি স্পার্মকে। সেইভাবে ওদের স্পার্ম কারেক্ট করে, একটু প্রসেস করে, একটু প্রোটিন দিয়ে স্পার্মগুলোকে একটু চাঙ্গা করে জরায়ুর মধ্যে পুশ করে যায়। কাজে ইডি, শীতলতা যেটা আপনি বললেন, এইগুলো থাকলে কিন্তু, আবার বলছি, এগুলো চিকিৎসা খুব সাধারণ। কিছু ওষুধ দিয়ে করা যায়। ওষুধ দিয়ে যখন হয় না,
তখন কিন্তু আইইউআই পদ্ধতি আছে। একটু আইভিএফ বা আইওয়াই পদ্ধতির যে কথা বললেন, অনেকের কিন্তু এরকম ধারণা রয়েছে যে এগুলো খুব যন্ত্রণাদায়ক। একমাত্র যন্ত্রণা আমি বলি মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা খুব একটা নেই। তার কারণ হলো, আপনি আইভিএফ এর কথা চিন্তা করুন। আমি আইভিএফটা খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আইভিএফটা হলো আমাদের নর্মাল প্রেগনেন্সিতে কী হয়, একটা ডিম বললাম, একটা স্পাম লাগে প্রেগনেন্সির জন্য। আইভিএফ এর সময় আমরা কি করি, ইঞ্জেকশন দিয়ে একাধিক ডিম তৈরি করার চেষ্টা করি। একাধিক ডিম মানে 10-15টা ডিম তৈরি করে ফেললাম। সেই ডিমগুলো একটা পর্যায়ে যখন তৈরি হয়, তখন তাকে অজ্ঞান করে নিয়ে ওই ডিমগুলোকে পিক আপ করে নেওয়া হয়, দ্যাট ইজ কল ওভাম পিক আপ। এই পিক আপ করে ডিমগুলোকে আলাদা রাখা হয় এবং এই ডিমগুলোকে দেখা হয় কোন ডিমগুলো ভালো। সেটার কাজ হলো এমব্রায়োলজিস্টদের, তারা ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় দেখে নেয় এই ডিমগুলো ভালো, আলাদা করা হলো। হাজব্যান্ডের স্পাম আছে, এবার দুজনকে মিলিয়ে দিয়ে এমব্রয় তৈরি হলো। এমব্রয়ের এবার গ্রেডিং আছে, গ্রেড 1 এমব্রয়, গ্রেড 2 এমব্রয়, গ্রেড 3। গ্রেড 1 মানে খুব ভালো, বা গ্রেড এ বলে কেউ কেউ। যেগুলো ভালো এমব্রয়, সেগুলো 2টো এমব্রয় আমরা চেষ্টা করি জরায়ের মধ্যে পুশ করে দেওয়া। দিস ইজ কল এমব্রয় ট্রান্সফার, যেটা হয়তো 5 দিন বাদে করা হয় পিক আপের পর। এই এমব্রয় ট্রান্সফারটাও কিন্তু অজ্ঞানের করে করা হয় না, এটা খুব সহজ। আইইউআই যেমনি আমরা অজ্ঞান করে করে, আইইউআইয়ের মতন পদ্ধতি। কিন্তু তার আগে কী করতে হয়, মহিলাদের জরায়ের ভেতরের লেয়ারটা, বিছনাটা বললাম, বিছনাটাকে তৈরি করতে হয়। কাজে বেশিরভাগ ক্ষেত্রে যে সাইকেলে ডিম তৈরি হয় আর এমব্রয় তৈরি হয়, সেই সাইকেলে ট্রান্সফার করা হয় না। আমরা করি ডিলেড ট্রান্সফার, ফ্রোজেন এমব্রয় ট্রান্সফার। এমব্রয়গুলোকে আমরা লিকুইড নাইট্রোজেনে ফ্রিজ করে রাখি, হ্যাঁ, সেগুলো ওই জায়গায় থাকে। তারপর যখন আমরা পরের সাইকেলে বা তারপরের সাইকেলে যখন সে মনে করলো না আমি সাইকেলে এমব্রয় নেবো, তখন তার বেডটাকে, বিছনাটাকে তৈরি করি, নিয়ে ওই ফ্রোজেন এমব্রয়কে থ করি মানে গরম করে, যেমনি বরফ ফ্রিজ থেকে বের করে মায়েরা যাকে জিনিস গরম করে নর্মাল টেম্পারেচারে এনে আস্তে করে সূক্ষ্মভাবে জরায়ের মধ্যে প্লেস করে দেওয়া হয়। কাজে ব্যথার ব্যাপার থাকে না। ব্যথার ব্যাপারটা হলো, হ্যাঁ, ইঞ্জেকশন নিতে হয় রোজ, ইঞ্জেকশনে ব্যথা রইল। অনেক সময় ডিমটা খুব বড় হয়ে যায়, খুব বেশি হয়ে যায়, তখন ভাবতে হয় যে আমি এই সাইকেলে ডিম কটা বের করব। একটা জিনিস আছে আইভিএফ সাইকেলসে বলা হয় হাইপার স্টিমুলেশন সিনড্রোম, ওভেরিয়ান, OHSS। এই ওভেরিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম এমন একটা অসুখ যার জন্য কিন্তু রুগী মারা যেতে পারে। তার শরীরে পুরো মেটাবলিজম চেঞ্জ হয়ে গিয়ে বুকে জল জমে, পেটে জল জমে, হার্টে জল জমে, এবং এই সময় আগে থেকে বুঝতে হয়, বুঝে তাকে ভর্তি করে নিয়ে তার যদি ট্রিটমেন্ট, এবং এই ট্রিটমেন্টটা ভর্তি করে করতে হয়, বাড়িতে নয়। ভর্তি করে ট্রিটমেন্ট করলে কোনো প্রবলেম হয় না। কিন্তু এইটা মনে রাখতে হবে 1% পসিবিলিটি অফ হাইপার স্টিমুলেশন সিনড্রোম আছে। কাজে ব্যথার ব্যাপার নেই। আমি যে ব্যথাটা বলি এইটা হলো মানসিক যন্ত্রণা। আপনি লাখ লাখ টাকা খরচা করছেন, প্রত্যেক মাসে আপনি আশা করছেন একটা প্রেগনেন্সি আসবে, অথচ এলো না, পিরিয়ড হয়ে গেল। এই যন্ত্রণাটা যার হয় সে জানে, সে সর্বশান্ত হয়ে যাচ্ছে, অথচ সে কিছু পাচ্ছে না। এবং আমাদের অবস্থাটা আরও খারাপ। তার কারণ হলো আমরা ব্যাখ্যা দিতে পারি না, আমরা বলতে পারি না যে কেন হলো না। আমি ভালো ডিম দিয়েছি, আমি ভালো এমব্রয় দিয়েছি, আমি মাইক্রোস্কোপের তলায় দেখছি বাহ কি সুন্দর, আমি বিছানাটা দেখছি ভালো, আমি তাকে বিছানায় শুইয়ে দিলাম, কিন্তু তারপর সে বাড়লো না। এই কারণটা কিন্তু ডাক্তাররা বলতে পারে না। একাধিক ইঞ্জেকশন, একাধিক ওষুধ আমরা ব্যবহার করি যাতে এটা ধরে নেয়। কিন্তু দেখুন, আইভিএফ নর্মাল উপরওয়ালা যেভাবে একটা জিনিস দেখে, আমরা সামান্য মানুষ, সামান্য ডাক্তার চেষ্টা করি, পুরোপুরি পারি না। একেবারেই স্যার আরেকটা বিষয়, যারা প্রেগনেন্সির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের 1 বছর হয়ে গেছে, হয়তো তারা প্রেগনেন্ট হতে পারছেন না, সেই দম্পতিদের জন্য আপনার কি মেসেজ হবে, আপনার কি সাজেশন হবে, তারা কিভাবে এগোবেন? দেখুন, আপনি এমন একটা যুগে আছেন, আপনি এমন একটা সেঞ্চুরিতে আছেন যেখানে ট্রিটমেন্ট আপনার দোরগোড়ায় আছে। আপনাকে সঠিক জায়গায়, সঠিক ডাক্তারের সঙ্গে সঠিক পরামর্শ নিতে হবে। 1 বছর চেষ্টা করলেন, বাচ্চা এলো না, তার মানে নয় যে আপনাকে বড় বড় জিনিসের কথা ভাবতে হবে, আপনাকে আইভিএফ এর কথা ভাবতে হবে। দুঃখের ব্যাপার, গাইনোকোলজিস্ট হয়ে একজন ইনফার্টিলিটি চিকিৎসা করার ডাক্তার হিসেবে বলছি, এইটা কিন্তু একটা বাণিজ্যিক জায়গায় চলে গেছে, এটা দুঃখের জায়গা। হ্যাঁ, এবং সেই জায়গাটা
পূরণ করার জন্যে হয়তো আমরা কিছু ডাক্তার মিলে অঙ্কুরন তৈরি করি, যেখানে আমরা মনে হয়েছিল আমরা তো আর ব্যবসায়িক নই, আমরা ডাক্তার, আমরা আমাদের প্রত্যেকের নিজস্ব একটা পেশেন্ট পুল আছে, সেই জায়গা থেকে তাদের আমরা একটা সঠিক দিশা দিতে পারবো। কাজেই আপনার যদি 1 বছরের মধ্যে প্রেগনেন্সি না এসে থাকে, আপনি ডাক্তারকে কনসাল্ট করুন। প্রথম ব্যাপারটা হলো ওষুধ খাওয়ার আগে আপনাকে জানতে হবে কোন জায়গাটা। আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন, ডাক্তারবাবু ওষুধের আগে আপনি আমায় বলুন আমার কেন আসছে না, যাতে সেই সঠিক পরীক্ষাটা হয়। সঠিক পরীক্ষাটা যদি হয়ে কারণটা জানা যায়, তাহলে চিকিৎসাটা সঠিক হয়, খরচাও কম হয়। আপনি যদি ব্ল্যাঙ্কেট চিকিৎসা করেন, 10টা কারণ 10টা রকমের ওষুধ দিয়ে দিলাম, এটা কিন্তু চিকিৎসা নয়, হ্যাঁ, এটা হাতুড়ে চিকিৎসা। কাজেই আপনাকে সঠিক চিকিৎসাটা জানতে হবে। এবং কজনের আইভিএফ লাগে? 100 জনের মধ্যে 1 জনের লাগে, 99 জন এমনি প্রেগনেন্সি। এবার আপনাকে একটা পরিসংখ্যান দিই, 1 বছর লোকের প্রেগনেন্সি আসেনি, দেখা গেছে নেক্সট 1 বছর তার ইনভেস্টিগেশন করতে করতে 80% লোক প্রেগনেন্ট হয়ে যায়। অনেক সময় যেটা আমরা বলি, দেখো তুমি একটু আবহাওয়ার চেঞ্জ করো, এই সময়টা তো বেড়াতে যাও, দেখবে টেনশনটা কমে যাবে, হাসি মুখে চলে আসে। কত লোক আমাদের কাছে আছে 3বার আইভিএফ করেছি, তারপর প্রেগনেন্সি আসেনি, হঠাৎ প্রেগনেন্সি এসে গেল। কেন এলো? ওই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ওই যে কৃত্রিমভাবে প্রত্যেক মাসে যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, আমার ওই হাঁড়ি কাটে গলা দিতে হবে, হাঁড়ি কাটে গলা দিতে হবে, যেই সে দেখলো দূর আর আমার হবে না, হবে না তো হবে না, কি হবে, টুক করে সে প্রেগনেন্সি নিয়ে চলে এলো। এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, এবং এইগুলো মনে রাখতে হবে, অলওয়েজ বি পজিটিভ। আমার জীবনের মন্ত্র হলো লিভ ফর দ্য ডে। আমি কারোর ক্ষতি না করব না, আমি ভালো না করতে পারি, আমি কারোর ক্ষতি করতে পারবো না, করবো না, এবং আমি আশাবাদী। একজন মানুষ যদি আশাবাদী হয় তবেই সে এগোতে পারে জীবনে। আমি যদি ধরে না আমি পারলাম না, আমি হেরে গেলাম, এই যুগে হেরোদের কিন্তু কোনো জায়গা নেই। ইউ হ্যাভ টু বি দ্য উইনার। একেবারেই স্যার, একেবারেই। আপনার এই কথা সত্যি দর্শক বন্ধুরা যারা শুনছেন তাদের কাছে বিরাট বড় ইন্সপিরেশনের জায়গা। কিন্তু স্যার, যে সমস্ত পুরুষেরা বা নারীরা বা দম্পতিরা যারা প্রেগনেন্ট হতে চাইছেন, আমরা জানি যে যখন আমরা কোনো একটা পর্যায়ে উত্তীর্ণ হতে চাই, পরীক্ষার আগে যেরকম আমাদের পড়াশোনা করতে হয়, প্রস্তুতি নিতে হয়, তো সব কিছুরই একটা প্রস্তুতি থাকে। তো এই সময় যেহেতু একটা সন্তান একটা বিরাট বড় প্রাপ্তি, সেই প্রাপ্তির জন্য বাবা মার জীবনযাত্রার ক্ষেত্রে, মানে আগামী দিনে যারা হবু বাবা মা হচ্ছেন তাদেরকে কি কি বিষয় একদম মন দিয়ে মেনে চলতে হবে? নাম্বার 1 হলো ওজনের দিকে খেয়াল রাখুন। ওজনের দিকে খেয়াল রাখুন। ওজন রেগুলার আধ ঘন্টা ওয়াকিং, এইটা কিন্তু ভীষণ ভালো। এই যে হাঁটলে আমাদের শরীরের ব্রেন থেকে একটা এন্ডরফিন বলে একটা জিনিস বেরোয়, এইগুলো কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় কাজ করে, বিভৎস ভালো কাজ করে। নেক্সট হলো ব্যালেন্স ডায়েট, একটু ভিটামিন খাবেন, গ্রিন ভিটামিন ট্যাবলেট না হোক, গ্রিন ভেজিটেবলস খাবেন। ফ্যাটি খাবার, ওই মেয়োনিজ, ওই চিজ, ওই বাটার, এগুলোকে অ্যাভয়েড করুন। ফাস্টফুড খান না, নিশ্চয়ই খাবেন, নাহলে দোকানগুলো চলবে কী করে? সপ্তাহে 1 দিন খান, কিন্তু প্রত্যেক বিকেল বেলা খাবেন না। এবং মায়েদের বলবো, বাচ্চাদের ছোটোবেলা থেকে নষ্ট করবেন না। বাচ্চাকে আপনি চালাবেন, বাচ্চা আপনাকে চালাবেন না। বায়না করলেই যে তাকে এই খাবারটা এনে, পিৎজাটা এনে দিতে হবে, এটা করবেন না। আখেরে কিন্তু আপনি তার অনেক বেশি ক্ষতি করছেন। কাজে বিয়ে করার আগে আপনাকে মনে রাখতে হবে আমাকে সুস্থ হতে হবে, আমার সুস্থতা বজায় রাখতে হবে, আমার স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস কমানো বলাটা খুব সহজ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তবু আমি বলবো মেডিটেশন হ্যাজ গট আ রোল, ডেফিনেটলি মেডিটেট। আপনি আধ ঘন্টা, আপনাকে কোনো জায়গায় যেতে হবে না। আজকাল বলুন ওই আমাদের অনেক গুরু টুরু আছে, রবিশঙ্কর ফঙ্কর, ওই সব শুনলে কিন্তু খারাপ। ভালো গান শুনবেন, হ্যাঁ, রাত্রিরবেলা বসে বসে ফেসবুক এইসব না করে একটু হেডফোনে ভালো গান শুনবেন, ভালো ঘুমোবেন, দেখবেন জীবনযাত্রা কিন্তু অনেক ভালো হবে। থ্যাংক ইউ স্যার। স্যারের এই কথাগুলো এত ইন্সপায়ারিং যে আশা করি যে সমস্ত মায়েরা বা মহিলারা এবং তার পাশাপাশি পুরুষেরা বা দম্পতিরা যাই বলি না কেন, তারা আপ্রাণ চেষ্টা করছেন একটা সুন্দর জীবনের জন্য, একটা ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের কাছে এই আলোচনাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং স্যার যেগুলো বললেন, আপনারা যদি সত্যিকারে সঠিকভাবে সেগুলো মেনে চলতে পারেন, প্রত্যেকটা কথা যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা সুন্দর জীবন বা সুন্দর সময় অপেক্ষা করছে, এটুকু বলতে পারি। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, অবশ্যই আপনাদের যা বক্তব্য, আপনাদের যা প্রশ্ন, সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনারা যদি সরাসরি অঙ্কুরানে যোগাযোগ করতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে অঙ্কুরানের নাম্বার রয়েছে, সেই নাম্বারে গিয়ে আপনারা সরাসরি ফোন করে অঙ্কুরানে যোগাযোগ করে নিতে পারেন।
এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। নমস্কার।